তো এখন এই যে ফিল্মের থেকে ছোট পর্দা কেন? ফিল্মের ব্যাপারটা হয়েছে একসময় খুব ভালো অবস্থানে ছিলাম, ভালোই, কিন্তু পরবর্তী পর্যায়ে আমি অবশ্য ওয়াসিমুল বারী রাজীব একসময়ের একজন কিংবদন্তি অভিনেতা, তার ওখানে কাজ করতাম। তো অনেক সময় আছে যে কান কথা শুনি, এখানে মিজু আহমেদ ছিলেন, এরা অনেক রকমের একটা ব্যাপার আছে, অফিস ম্যানেজার, এদেরও কিছু কথা, ব্যবসা শুনতে গেলে অফিস ম্যানেজারেরও কথাও শুনতে হয়। তো এই অফিস ম্যানেজার কোনো এক সময় আমার কাছ থেকে বেশ একটা বড় মাপের অ্যাকাউন্ট, এই মানে অ্যামাউন্টের টাকা উনি নিয়ে যায়। তো এই টাকাটা যাতে উনি সরাই ফেলতে পারে, আমাকে ওইখান থেকে সরানোর জন্য মিজু আহমেদ এবং রাজীব সাহেবেরকে পরামর্শ করে আমারই একটা ভাইনা, অর্থাৎ আমার অ্যাসিস্ট্যান্ট, যারে আমি চলচ্চিত্রে আনছি, নামটা বললে ভুল হবে না, এর নাম হচ্ছে ফারুক, হয়তো বা চিনবেন, অনেকেই জানবেন। এই ফারুক দিয়া এই ম্যানেজার, অফিস ম্যানেজার, এই ফারুক, সেও খুব শ্রুট এবং খুব ধুরন্ধর ছেলে, এদেরকে পরামর্শ করে ওরে ওখানে নিল, আমি ওই অফিস থেকে বের হয়ে গেলাম। এই কারণে চলচ্চিত্র থেকে যখন এইভাবে বের হয়ে গেলাম, তখন মনে বড় দুঃখ পেলাম যে আসলে চলচ্চিত্রের মানুষগুলি ভালো, কিন্তু কিছু কিছু সময় স্বার্থের আঘাতে মানুষগুলি আর এক দিকে চলে যায়। তো দরকার নাই আমার চলচ্চিত্র, আমি যেহেতু এই বেলনাই বেলতে চাচ্ছি এবং এটাই আমার রক্তে মিশে আছে, তো এই কারণে আমি আস্তে করে নিজেই এখন স্ক্রিপ্ট লিখি, নিজেই ডিরেকশন দিচ্ছি, নিজেই নাটক প্রযোজনা করছি। আচ্ছা, আমি এইভাবেই ভালো আছি। আচ্ছা, এখন নতুন নাটক কি আসতেছে? এখন আমি খুব রিসেন্টলি 2টা নাটক করতে চাচ্ছি। একটা নাটকের নাম হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের কবিতা অবলম্বনে, বেশ্যা একটা কবিতা, এই কবিতাটা অবলম্বনে আমি একটা নাটক তৈরি করতেছি। আর সাদা মনের মানুষ, এই নামে আর একটা নাটক তৈরি করব। এই 2টা নাটক আমি খুব রিসেন্টলি চেষ্টা করতেছি শুটিং করতে, হয়তো বা 2-1 দিনের ভিতরে শুটিংয়ে আমি যাব। আচ্ছা, দেখতে দেখতে তো প্রশ্ন শেষ পর্যায়ে চলে এসেছে। তো এই যে সিনেমার ভক্তরা জানি বলে যে আপনার দেখা যাচ্ছে যে সিনেমা এখন আগের মতন নেই। ইলিয়াস কাঞ্চনের নামটা কি জানি সিনেমা, আর বেজেল মেয়ে জোসনা, তো ওই সময় মানুষ হুমড়ি খেয়ে পড়তো, তো এখন সেটা পাচ্ছি না। এটার ভিতরে কতগুলি কারণ আছে। আগেকার অভিনেতারা মন প্রাণ দিয়ে অভিনয় করত, তারা অভিনয়ের দিকে মন ছিল বেশি। আর এখনকার সময় যে সমস্ত, হয়তো আমাকে অনেকে পছন্দ করবেন না, অনেক আর্টিস্টরা এখন অভিনয়ের চেয়ে তারা টাকা পাওয়ার জন্য তারা চেষ্টা করতেছে যে কিভাবে তারা আয় করবে। আগে একজন অভিনেত্রী, খুব সিনিয়র একজন অভিনেত্রী, একে একদিন আমি জিজ্ঞেস করছিলাম যে আপা, আপনি কত নেবেন এই ছবিতে কাজ করে? কার পাগল, কত টাকা নেব, মানে আমি অভিনয় করব, আমার অভিনয় দেখা আমাকে সে টাকা দেবে, আমি কেন তার কাছ থেকে টাকা চাইতে যাব? প্রাণবন্ত অভিনয় করতো তারা। আর এখনকার সময় আগে জিজ্ঞেস করে যে আপনি আমাকে কত টাকা দেবেন, আর শুটিংটা কি 2 বেলাই হবে, আবার ছান টু ছান, নাকি আবার রাত 10টা-11টা। আবার অনেকেই এখন বলা হয় যে আমি এসি গাড়িতে ছাড়া যাব না, আমি গাড়ি ছাড়া গাড়িতে চড়তে পারি না, আমাকে প্রাইভেট কার বা মাইকো দিতে হবে, অথবা আমাকে এই পথে যেতে হবে। তো এই যে কতগুলি বাধ্যবাধকতা এমনভাবে আটকাইয়ে দেয়, যার জন্য অনেক সময় প্রযোজক টাকা লগ্নি করতেও চায় না, আবার লগ্নি করলেও খুব সীমিত। এই জন্য ডাইরেক্টরের মাথায় খুব প্রেশার, আচ্ছা, কাজটা আগায়। দর্শকদেরকে কি বলবেন? দর্শকদেরকে আমি এইটাই বলবো যে আপনারা নাটক সিনেমা দেখেন, এবং আপনারা সামাজিক যে ছবিগুলি বা অ্যাকশনধর্মী ছবিগুলি,
সামাজিক নাটক তো আমাদের বাংলাদেশের নাটক কিন্তু খুব ভালো মানের নাটক হয়। এই নাটকগুলি দেখার পরে আপনারা সমাজকে বিবেচনা করতে পারবেন যে কিভাবে কি করা যায়, কিভাবে কি আগানো যায়। এবং অধিকাংশ নাটকেই কিন্তু লাস্টে কি একটা মেসেজ থাকে সমাজকে পরিবর্তন করার। আপনারা এই নাটকগুলি দেখেন, নাটকগুলি দেখে কি হবে, যে বানায় তারও ভালো লাগবে, আরবার পরপর সে চেষ্টা করবে আরও ভালো কিছু করতে, আর প্রযোজকও পয়সা ইনভেস্ট করবে। যেহেতু গ্রামের একটা কথা আছে, যত গুরু তত মিঠা। তো এখানে যত টাকা ইনভেস্ট করবে ততই ভালো কাজ উপহার দিতে পারবো। আর এই উপহার দিতে পারলেই আপনারাও ভালো থাকবেন, ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।